নমস্কার। গল্পের কোলাহলের 85 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আমাদের আজকের এই ঘটনাটি পাঠিয়েছে একজন, তার নামটি তিনি গোপন রাখতে বলেছেন। তাই আজকের ঘটনায় তার নামটি আমরা নিখিল হিসেবে ব্যবহার করব। নিখিলের সাথে এই ঘটনাটি ঘটেছিল 2 বছর আগে, কলকাতা শহরেরই নাম না জানা এক বাড়িতে। সেই বাড়িটির নামও এখানে উল্লেখ করা আছে, তবে কিছু প্রাইভেসি কনসার্নের জন্য সেই নামটি আমরা ব্যবহার করতে পারবো না। বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি golperkolahol@gmail.com এ। নিচে ডেসক্রিপশনও দেওয়া রয়েছে আমাদের মেল আইডি। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। নতুন সত্যি ভৌতিক বা কোনো অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। নিখিল যেমনভাবে লিখে পাঠিয়েছে আজকের ঘটনাটি, সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার অয়নদা, গল্পের কোলাহল চ্যানেলকে আমার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দাদা, আমার নাম নিখিল। এই চ্যানেলের প্রতিটা ঘটনা কোনো না কোনো অন্ধকার অধ্যায় থেকে উঠে আসা এক বাস্তব কাহিনী। অনেক সময় ঘটনাগুলো শুনতে শুনতে শরীর আমার শিউরে ওঠে, গায়ে কাঁটা দিয়ে দেয়। যেন দাদা একটা রাত আমার জীবনকে অনেকটা পাল্টে দিয়েছে। অন্ধকারের দিকে তাকালে বুকের ভেতরে একটা চাপা ভয় কাজ করে। সেই রাতের প্রতিটা মুহূর্ত এখনো আমার চোখের সামনে ভেসে ওঠে। ঘটনাটা একদিন ঘটলেও তার প্রভাব আমার জীবনে অনেক দিন ধরেই রয়েছে। আসল ঘটনাটা এবার আমি লেখা শুরু করছি। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় মাত্র 2 বছর আগে। তখন আমি কলেজে পড়ি। অ্যাকাউন্টেন্সিতে অনার্স ছিল আমার। কলেজ রোজ না গেলেও কোচিং আমি রোজই যেতাম। আমাদের স্যার খুবই ভালো পড়াতেন, বেশ নামডাকও ছিল তার। তাই সারা বছর ধরেই বহু ছাত্রছাত্রী কোচিংয়ে ভর্তি হতে আসতো। এরপর একদিন একটা ছেলে সেখানে ভর্তি হতে এলো, কিন্তু সেই ছেলেটি একটু আলাদাই ছিল সবার থেকে। একদিন আমি ঠিক করলাম যে ওর সাথে আলাপ করব। ছেলেটি বলে তার নাম বিপিন। বিপিন খুবই শান্ত, চুপচাপ একটা ছেলে। কোচিনে এসে কারোর সাথে সেরকম একটা কথাও বলতো না, নিজের মতোই পড়া করে আবার বাড়ি চলে যেত। আমাদের কলেজেই সে পড়তো, সেখানেও তার কোনো বন্ধু ছিল না। এদিকে আমরা পড়াশোনা ছাড়াও আড্ডা, গল্প, মজা করে সময় কাটাতাম। কিন্তু কলেজ হোক বা কোচিং, সেই চুপ করে এক জায়গায় বসে থাকতো বিপিন। বুঝতে পারলাম যে ও খুব বেশি মিশতে পারে না, বা হয়তো কোনো কারণে নিজেকে সবার থেকে গুটিয়ে রেখেছে। তারপর কথাও বললাম। তখন আমি হলাম ওর একমাত্র ভালো বন্ধু। সব ঠিকই চলছিল। আমাদের কোচিং সাধারণত সকালের দিকে বা বিকালের দিকে হতো। সেই বছর 25শে ডিসেম্বর স্যার ঠিক করলো সবাই মিলে কোচিনে ফিস্ট করবে। এই কথা শুনে প্রথমে বিপিন রাজি হলো না। বলে যে অনেক রাত হয়ে যাবে, ওকে 10টার মধ্যে বাড়ি ফিরতেই হবে। সবাই হাসে। কলকাতা শহরে কোনো ছেলে যে এরম আচরণ করছে, এটাই খুব অদ্ভুত বিষয়। তাও আমি ওকে বোঝালাম যে রাত 10টার আগেই খাওয়া দাওয়া সেরে ও বাড়ি ফিরে যেতে পারবে। কোচিন থেকে ওর বাড়ি আধ ঘন্টার মতো পথ। সব শুনে ও রাজি হলো। ফিস্টের দিন আমি লক্ষ্য করছিলাম যে 8:30টার পর থেকে বিপিন বারবার ঘড়ি দেখছে, তাড়াতাড়ি করছে, এমনকি বলছে না খেয়ে চলে যাবে। বিষয়টা খুব অদ্ভুত লাগে সকলের। বিপিনের চোখ মুখ আস্তে আস্তে পাল্টে যেতে থাকে। একটা অজানা ভয় যেন ওকে তাড়া করছিল। কেউ কেউ ভাবল যে বাড়িতে বোধহয় খুব রেস্ট্রিকশন রয়েছে, বা হয়তো ওর অন্য কোনো ব্যাপার আছে।
বিপিনকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেওয়া হলো। কোনো রকমে খাওয়া দাওয়া সেরে কাউকে কিছু না বলেই এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। একেই অত রাত, হয়তো কিছু পাবে না, আরো দেরি হয়ে যেতে পারে, এই ভেবে আমি আমার বাইকটা নিয়ে ওর পেছনে গেলাম। ওর বেরোনোর হয়তো 5 মিনিটের মধ্যেই আমি বেরোলাম, অথচ রাস্তার কত দূর অবধি ওর চিহ্ন দেখতে পেলাম না। আমি বাইকটা নিয়ে কিছুটা এগোতেই দেখলাম বিপিন ফাঁকা রাস্তায় রীতিমতো ছুটছে। এত তারা কিসের জন্য যে ছুটে ছুটে বাড়ি যেতে হচ্ছে ওকে? ওর সামনে গিয়ে এই প্রশ্নটাই ওকে করলাম। বিপিন উত্তরে বলল যে এই কারণ যদি আমি জানতে পারি তাহলে আমারই নাকি অনেক বড় বিপদ হয়ে যাবে। কিসের বিপদ সেটা বুঝতে পারলাম না। ওকে বললাম আমার বাইকের পেছনে বসতে, আমি ওকে নামিয়ে দেবো। বিপিনের সাথে বেশ কিছুদিন বন্ধুত্ব হলেও ওর বাড়ির এলাকাটার নামটুকুই আমি শুধু জানতাম, কোনোদিনও যাইনি এর আগে। এছাড়াও ওর বাড়িতে কে থাকে, কোন স্কুলে ও পড়তো এর আগে, সেইভাবে কিছুই জানা ছিল না আমার। শুধু বর্তমান সময় রোজকার জীবনে যা চলছে সেইটুকুর সাক্ষী আমি ছিলাম। বিপিন আমায় বাড়ির রাস্তাটা বলে দিল, আমি সেই মতো গাড়ি নিয়ে এগোলাম। কিন্তু যখন ওর বাড়ির কাছাকাছি যাই দেখি চারপাশের পরিবেশটা ফাঁকা আর নিস্তব্ধ। মনে হচ্ছিল লোকালয় থেকে অনেকটাই দূরে একটা ফাঁকা জমিতে দোতলা বাড়িটা দাঁড়িয়ে আছে। তখন রাত 10টাও বাজেনি ঘড়িতে, অথচ সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল যে কোনো এক অজানা গ্রামে চলে এসেছি, আর হয়তো তখন রাত 2টো বাজে। অনেক দূর থেকে হালকা কুকুরের ডাকটুকু শুধু কানে আসছিল। আমার নিজেরই কিরকম একটা গায়ে কাঁটা দিয়ে উঠল তখন। দূর থেকে ফাঁকা জমির ওপর বিপিনদের বাড়ির আলোটা আমার চোখে পড়ছিল বারবার। ভাবলাম হয়তো এরকম পরিবেশে থাকে বলেই তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা বলে ওকে। কিন্তু কলকাতা এত বড় একটা শহর, শেষে এরম একটা জায়গায় কেন যে বিপিনরা থাকে তখনও এর উত্তর আমার জানা ছিল না। বিপিনকে বাড়ির সামনে নামাতেই কোনো রকমে আমায় ধন্যবাদ জানিয়ে একটা কথা বলল, খুব সাবধানে বাড়ি ফিরে যাস, কেউ ডাকলে দাঁড়াবি না, কোনো পরিচিত গলা শুনলে, এমনকি আমার গলা শুনলেও একদম পেছনে ঘুরে তাকাবি না, সোজা তাকিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে যাস। বলেই দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। আমি ওর কথার মানে ঠিকমতো কিছুই বুঝতে পারলাম না। আমার চোখ পড়ল ওর বাড়ির গেটের সামনে। গেট থেকে শুরু করে ওদের বাড়ির পাঁচিলের যতটা অবধি গেছে বা যতটা অবধি আমার চোখ পড়ছিল, তার সামনে মোটা করে সাদা পাউডারের মতো কি যেন ছড়ানো। সেটা দেখতে দেখতেই হঠাৎ মনে হলো আমার আশেপাশে যেন ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। সেই ঠান্ডা হাওয়ার স্রোত যেন মনে হলো আমার শরীরের মধ্যে দিয়ে চলে গেল। আমি আর না দাঁড়িয়ে বিপিনের কথা মতো গাড়ি চালিয়ে সোজা বাড়ি এলাম। বাড়ি ফিরে দেখলাম বিপিন মেসেজ করেছে বাড়ি পৌঁছেছি কিনা জানার জন্য। আমিও জানালাম পৌঁছে গেছি। তবে সারা রাত আমি ভাবলাম যে কিছু একটা ব্যাপার আছে ওদের বাড়িতে। পরের দিন কলেজে বিপিন আসতে আমি ওকে একবার জিজ্ঞাসা করি যে ওখানে ওর বাবা কেন বাড়ি করেছে ওরকম একটা পরিবেশে। আমি লক্ষ্য করলাম এই কথাটা শুনে বিপিনের মুখে যেন একটা কেমন ভয়ের ছাপ ফুটে উঠল। ওর মুখের হাসিটা সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। বিপিন যেন কিছুতেই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটা কথাও বলতে চাইছে না। আমি জোর করলাম ওকে বলার জন্য। চিরকালই আমার মনে যদি কোনো প্রশ্ন আসে তার উত্তর না পাওয়া পর্যন্ত আমি শান্তি পাই না। ক্যান্টিনে বসে আমি বিপিনের মুখ থেকে সবটা শুনি। বিপিনদের আসল বাড়ি পুরুলিয়াতে। ওর বাবার চাকরির জন্য একদিন হঠাৎ কলকাতায় আসার ঠিক হয়, কিন্তু এত তাড়াতাড়ি কি করে কোনো বাড়ি পাবে? তখন বিপিনের বাবার এক পরিচিত অফিসের কলিগের কথা মনে পড়ে। সেই লোকটি পুরুলিয়াতে বিপিনের বাবার অফিসে একসময় চাকরি করত।
তখনই তার বাবার সাথে আলাপ হয়। তারপর কলকাতায় চলে আসে, নতুন বাড়ি বানায়, এখানেই চাকরি করেন উনি। বিপিনের বাবার সাথে কিছু বছর সেই লোকটির কথা হতো, তারপর হঠাৎ করেই সেটা বন্ধ হয়ে যায়। যেহেতু এই বাড়ির খোঁজ বিপিনের বাবা জানতো, তাই প্রথম কলকাতায় এসে বিপিনরা সেই রাতে ওই লোকটির বাড়িতে যায়। যখন গেটের সামনে দাঁড়ায়, দেখে সারা বাড়িটা কিরম যেন ফাঁকা আর অন্ধকার। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে সেই বাড়িতে হয়তো কেউ থাকে না। যখন তারা ফিরে আসছিল, সেই সময় অমরেশ বাবুর গলা শোনা যায়। অন্ধকারের মধ্যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। তারপর সব কথা শুনে এক প্রকার যেন খুব খুশি হয়েই বিপিনদের ওই বাড়িতে থাকতে দেয়। তবে বিপিনরা ভেতরে ঢুকলেও অমরেশবাবু সেই গেটের কাছে দাঁড়িয়ে সব কথা বলে। বাড়ির ভেতরে ঢোকার কথা বলার পর সে বলে যে সে ঠিক সময় হলে ঢুকবে, একটা কাজ আছে তার। বিপিনরা তারপর বাড়িটার ভেতরে ঢুকে বুঝতে পারল যে ওই বাড়িতে অমরেশবাবু ছাড়া আর কেউই থাকে না। বাড়িটার মধ্যে যেন কিছু একটা খারাপ আছে, এটা বিপিনের ওই বাড়িতে পা দিয়েই মনে হয়েছিল। বাড়ির ভেতরে সোঁদা সোঁদা গন্ধ, জিনিসপত্রগুলো খুব অপরিষ্কার হয়ে পড়েছিল। সেদিন রাতটা কোনো রকমে কাটায় ওরা, কিন্তু পরের দিন থেকে অমরেশবাবুকে কোথাও দেখা যায় না। আর ঠিক সেদিন রাত থেকেই শুরু হলো ভয়ঙ্কর কাণ্ড। বাড়ির বাইরে শোনা যেত কারোর চলার শব্দ, আর দরজাতে রোজ রাতে ঠক ঠক করে শব্দ হতো। বাইরে থেকে কেউ বিপিনের গলা নকল করে বা ওর বাবা মায়ের গলা নকল করে দরজা খোলার কথা বলতো। ছাদের মধ্যে কারোর দৌড়ানোর শব্দ শোনা যায়। এরপর বিপিনের বাবা খোঁজ নিয়ে জানতে পেরেছিল যে ওই বাড়িতে থাকাকালীন হঠাৎ অমরেশবাবু মারা যান, আর তার আত্মা নাকি ঘুরে বেড়ায় ওই বাড়ির চারিদিকে। রাত হলেই সে আসে। রোজ রাত 10টার আগে বাড়ি ঢুকতে হয় তাই বিপিনকে, কারণ তারপরে শুরু হয় সব কাণ্ড। অমরেশবাবু এসে দরজা খোলার কথা বলে। এসব ভূত টুতের ব্যাপার আমি এর আগে কোনো কালেই বিশ্বাস করতাম না, তাও বিপিনের সামনে এমন ভাব করলাম যেন সব আমি বিশ্বাস করেছি। সেদিন বাড়ি ফিরে আমার মনে হলো যে কোনো একদিন একটা অজুহাত বার করে বিপিনদের বাড়িতে আমি রাতে থাকব। কোন ভূত এসে খেলা দেখায় তা আমি দেখব। কিন্তু আমায় কোনো অজুহাত ভাবতে হলো না। কলেজ থেকে অ্যাসাইনমেন্ট দিল, আর সেই অ্যাসাইনমেন্টের জন্য গ্রুপ করে দিল যে কারা কোন বিষয়টা নিয়ে কাজ করবে। কলেজ আর কোচিনে কোথাও এসব কাজ এগোচ্ছিল না, আর জমা দেওয়ার ডেটও এগিয়ে আসছিল। আর আমি আর বিপিন যেহেতু একই গ্রুপে ছিলাম, তাই আমি বিপিনকে বললাম যে ওর বাড়িতে একদিন যাব, অ্যাসাইনমেন্টের কাজটা দুজনে একসাথে বসে শেষ করব। ও প্রথমে রাজি হলো না, বলল অন্য কোথাও করতে। তবে বেশ অনেকক্ষণ বোঝানোর পর আমি ওকে রাজি করালাম। তবে ও বলল সকাল সকাল যেতে, 10টার আগে আমাকে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হবে। সেদিনটা ছিল শনিবার, পরের দিন রবিবারের ছুটি। রাতটা আমি বিপিনের বাড়িতেই যাতে কাটাতে পারি, তাই এই দিনটাই আমি ঠিক করলাম। কিন্তু এসবের কিছুই বিপিন জানতো না। ও বলেছিল আমাকে সকালে যেতে, কিন্তু একটা কাজের কথা বলে আমি বিকাল বেলায় বিপিনের বাড়ি যাই। অ্যাসাইনমেন্টের কাজ করতে করতে কখন যে রাত 9:30 বেজে গেল বুঝতেই পারলাম না। হঠাৎ বিপিনের মা আর বাবা এসে খুব রাগী মুখে বলল যে ঘড়ির দিকে না তাকিয়ে আমরা শুধু গল্প আর হাসাহাসি করতে গিয়ে এতটা সময় পার করে ফেলেছি। বিপিন সঙ্গে সঙ্গে বলল যে তক্ষুনি যেন আমি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যাই, কিন্তু তখনও কিছু কাজ বাকি ছিল। তাও আমি বেরিয়ে আসছিলাম, কিন্তু আকাশ আটকে দিল। হঠাৎ প্রচুর জোর ঝড় বৃষ্টি শুরু হলো, তার সাথে কানে তালা লাগানোর মতন বাজ। বাইক চালিয়ে ফিরব, সঙ্গে রেনকোট নেই, আর ছাতা তো কাজই করবে না। তাও বিপিনের হাবভাব এমন ছিল যে আমি এই বৃষ্টিতে ভিজেই যেন বাড়ি ফিরি।
এই বিপদের থেকে বৃষ্টিতে ভেজা অনেক ভালো। কিন্তু বিপিনের বাবা বারণ করলো। সে বলল যে কোনো রকমে আমি রাতটা ওখানে কাটিয়ে নিতে পারবো, শুধু ওদের কিছু কথা মনে রাখতে হবে। ঘড়িতে 10টা বাজার আগে বিপিনের মা আর বাবা সারা বাড়িতে সেই সাদা রঙের পাউডারটা চারিদিকে ছড়িয়ে দিল। আমি জানতে পারলাম ওটা নুন। তারপর মেন গেট বন্ধ করে দিল। ভেতরের দরজার সামনেও অনেকটা নুন ছড়িয়ে দিল। সেদিন ছিল অমাবস্যা। সবাই আরোই ভয়েতে ছিল যে কিছু একটা ঘটতে চলেছে এবার। সব দরজা ভালো করে বন্ধ করে দেওয়া হলো। বিপিন জানলাগুলো বৃষ্টির জন্য আগেই বন্ধ করে দিয়েছিল। রাত 10টা বাজতেই সবার মুখ কেমন যেন পাল্টে যেতে শুরু করলো। বিপিনকে দেখলাম জানলার বাইরের দিকে একভাবে তাকিয়ে আছে, যেন কেউ সত্যি আসবে তার অপেক্ষায় আছে সবাই। পুরো বাড়ির পরিবেশটাই নিস্তব্ধ হয়ে গেল। কুকুরের ডাকও থেমে গেল। বিপিন বলল, এরপর আমি অনেক কিছু আওয়াজ শুনতে পাবো। আমার নাম ধরেও ডাকা হবে, যেন আমি না সাড়া দিই সেই ডাকে। আমি সোফায় গিয়ে বসলাম, অন্যমনস্ক হয়েছিলাম। হঠাৎ বিপিনের গলা শুনতে পেলাম, নিখিল একবার শোন এদিকে। আমি হ্যাঁ যাচ্ছি বলেই জানলার কাছে যেতেই বিপিন আমার হাতটা চেপে ধরল, বলল, এটা আমি কি করলাম? ওই ডাকে আমি সাড়া দিলাম। আমি যাকে বিপিন ভেবে সাড়া দিলাম সে বিপিন ছিল না। জানলার বাইরে থেকে বিপিনের গলার মতো এক গলা করে কে যেন কথা বলছিল। তারপরেই জানলায় ধমধম করে জোরে জোরে শব্দ হতে শুরু করলো। পরিষ্কার সেটা আমি শুনতে পাচ্ছিলাম। এরপর মেইন গেটটা কেউ যেন খুলল। পায়ের শব্দ কানে এলো আমার। তারপরই দরজাতে ধমধম করে শব্দ শুরু হলো, আর সেই বিপিনের গলা, অথচ বিপিন আমার ঠিক পাশেই দাঁড়িয়ে। তারপর সেই আওয়াজ থেমে গেল। হঠাৎ মনে হলো দোতলার ঘরে যেন কেউ হাঁটছে। সবাই একসাথে ভয় চমকে উঠি। এটা কি করে সম্ভব? সব দরজা জানলা তো বন্ধ ছিল। বিপিনের বাবা বলল, ও ভেতরে ঢুকলো কি করে? আমরা দেখলাম কালো পায়ের ছাপ সিঁড়ি দিয়ে নেমে আসছে। ওইটা দেখেই বিপিনের মা কাঁদতে শুরু করলো। যা এতদিন আটকে রাখা হয়েছিল সেদিন আর কোনো লাভ হলো না। হঠাৎ মনে হলো আমার আশেপাশে কেউ যেন ঘুরছে। এরপর হঠাৎ বিপিনের বাবার গলাটা কে যেন খুব জোরে টিপে ধরলো। আস্তে আস্তে মাটি থেকে উপরে উঠে যাচ্ছিল বিপিনের বাবার শরীরটা। চোখগুলো লাল হয়ে যাচ্ছিল, দমটা যেন আটকে আসছে। আমি সঙ্গে সঙ্গে গিয়ে বিপিনের বাবার শরীরটা ধরে নিচের দিকে নামানোর চেষ্টা করি। এরপর সে ছিটকে পড়ে মাটিতে। আমরা সবাই কোনো রকমে দোতলার ঘরে ছুটে যাই, গিয়ে ভেতর থেকে ঘরের দরজাটা বন্ধ করে দিই। তখন লক্ষ্য করি ওই দোতলার ঘরের একটা জানলা খোলা, আর সেই জানলার তলা থেকে ওই কালো পায়ের ছাপ ঘরের বাইরে অব্দি গেছে। এরপর আবার বাইরের দরজায় ধমধম করে শব্দ হতে শুরু করলো। এবার গলাটা কেউই চিনতে পারল না, একটা অন্য রকমের গলার স্বর। আমরা কিছুতেই দরজা খুললাম না। কিছুক্ষণ সব নিস্তব্ধ থাকে। তারপর বিপিনের মা চিৎকার করে উঠল হঠাৎ জানলার দিকে তাকিয়ে। আমরা সবাই ঘুরে দেখলাম এক বীভৎস চেহারা, প্রচুর লম্বা। আমরা দোতলার ঘরে, তাও সেই ভয়ানক জীবটি যেন ঝুঁকে দেখছে আমাদের জানলার বাইরে থেকে। তার মাথা পুরো ন্যাড়া, চোখগুলো ছোট ছোট, ঠোঁটটা বিশাল বড়, কান অবধি ছুঁয়ে গেছে, আর সেই ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে আছে ধারালো দাঁত। শরীরের ভেতরের পাঁচড়াগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, আর মুখ দিয়ে লালা ঝরছে। সে তার হাড় পাঁজরা বার করা হাতটা জানলা দিয়ে সবে ঘরে ঢোকাতে যাবে, দৌড়ে গিয়ে আমি আর বিপিন জানলাটা বন্ধ করে দিই। কিন্তু ঘরের মধ্যে আবার সেই কালো পায়ের ছাপ দেখা যায়।
আমার বিশাল ভয় করতে শুরু করলো। মনে হচ্ছিল আজই এই নরপিশাচের হাতে আমরা সবাই মারা যাব। আমরা যেখানেই যাচ্ছি সেই পায়ের ছাপ দেখতে পাচ্ছিলাম, আর দরজার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এত জোর ধাক্কা দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়বে দরজাটা। বাইরে ওই শব্দটা হচ্ছে ঠিকই, কিন্তু ঘরের মধ্যে সমানে আমার মনে হচ্ছে আমার আশেপাশে কেউ যেন ঘুরছে। তারপর আচমকা আমার চোখের সামনে সবাই মাটি থেকে হাওয়ায় ভাসতে শুরু করে। সবার গলা যেন কেউ টিপে ধরেছে। এরপর আমার শরীরেও কারোর হাতের ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। তারপর বাকিদের মতো আমার গলাটাও টিপে ধরল সে। আমিও মাটি থেকে ওপরে উঠতে শুরু করলাম। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, দম আটকে আসছিল, প্রাণটা আমার যেন বেরিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি আর বাঁচব না, আর কোনো আশা নেই আমার বাঁচার। এরপর আমার আর সেইভাবে কিছু মনে নেই। চোখটা খুলতে দেখি আমি মাটিতে পড়ে আছি। আমার আশেপাশে সবাই মাটিতে চোখ বন্ধ করে পড়ে। আমি কোনো রকমে উঠি, সবার জ্ঞান ফেরানোর চেষ্টা করি। সবার জ্ঞান ফেরে। আমি বলি ওই বাড়ি ছেড়ে আমার সাথে অন্য কোথাও, অন্য কোনো বাড়িতে যেতে, ভাড়া বাড়িতে গিয়ে থাকবে, আমি খুঁজে দেব। এরপর সেদিন রাতের পর ওরাও ভাবলো যে ওই বাড়িতে থাকা আর ঠিক হবে না। আমার সাথে ওরা বেরিয়ে এলো। নতুন একটা বাড়ি দেখেই বিপিনদের থাকার ব্যবস্থা করে দিই। ভাবলাম শান্তি, কিন্তু না। সেদিন রাত 10টা বাজতে আমার বাড়িতে শুনতে পেলাম সেই ধমধম করে শব্দ। তবে মা বাবা দিব্যি ঘুমোচ্ছিল, যেন ওই শব্দটা শুধু আমি শুনতে পাচ্ছিলাম। আমি ঘুমোতে পারলাম না। সারা রাত ধরে একভাবে আমার জানলায় আর বাড়ির দরজায় ওই শব্দ হতে লাগলো। কেউ যেন বাড়ির ভেতরে ঢুকতে চাইছে, তাই ধাক্কা দিচ্ছিল। এরপর একদিন আমি ঠিক করলাম এর আসল রহস্যটা জানলেই কিছু সমাধান করা যাবে। আমাদেরই কলেজের এক খুব কাছের বন্ধুকে আমি সব বলি। শুনেছিলাম ওর মামা নাকি এসব ভূত টুতের বিষয় নিয়ে কাজ করে। সেখানে যেতে যা জানতে পারলাম তাতে ভয় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি বললেন ওই বাড়ির জমির তলায় 3টে ঘট আছে। সেই ঘটের মধ্যে বেঁধে রাখা হয়েছে 3টে পৈশাচিক আত্মাকে, আর সেই আত্মা ঘুরে বেড়ায় ওই বাড়িতে, চায় আরও মানুষের প্রাণ। অমরেশবাবু ওই জমির ওপরেই বাড়ি বানিয়ে খুব ভুল করেছিল। ওই জমি একদমই ভালো নয়। এরপর একদিন রাতে হঠাৎ করেই অমরেশবাবুর মৃত্যু হয়। সেখানে তার আত্মাও বন্দী হয়ে যায়। আমার ওই বন্ধুর মামা তখন বলেন যে উনি আমাদের সাথে গিয়ে ওই জমির তলা থেকে ঘটগুলো বার করে গঙ্গায় ভাসিয়ে দেবে। তারপর সুতো দিয়ে ওই জমির চারিদিক বেঁধে দেবে, তাহলে বিপদ কেটে যাবে। এইভাবেই সব করা হলো। আর তারপর আমরা ওখানে একটা বোর্ড লাগিয়ে দিলাম, যাতে ওই জায়গার আশেপাশেও আর কেউ না যায়। আমি এরপর থেকে আর রাতে আমার বাড়িতে কোনো আওয়াজ শুনতে পাইনি দাদা। জানি না ঠিক করে লিখতে পেরেছি নাকি, ভালো লাগলে তুমি তোমার শ্রোতাদের শুনিও। নিখিল, ওই বাড়ির তলায় হয়তো কোনো পিশাচ জাতীয় কিছুকে বেঁধে রাখা হয়েছিল, যেটা আমার ধারণা। খুব ভয়াবহ একটু এক্সপিরিয়েন্স হয়েছিল তোমার। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে যে সাহস করে এই ঘটনাটি পাঠিয়েছ। শ্রোতা বন্ধুরা, জানো তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি কমেন্ট করে। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটা আমাদের অনেক সাহায্য হবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।